শুনলে মনে হবে খুব স্বাভাবিক সাধারণ ঘটনা, মজা বা ফান, কিন্তু অন্যের জন্য বিপদ, বিব্রতকর পরিস্থিতি, এমনকি অসুস্থতা পর্যন্ত ডেকে আনতে পারে প্রাঙ্ক, মজা, ফান, যেটিকে বলা হচ্ছে এই মুহূর্তে ঢাকা শহরের নতুন আতঙ্কের নাম। কেউ হয়তো রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, তার সামনে হঠাৎ করে সাপ ছেড়ে দেওয়া হলো, তাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেওয়া হলো, জড়িয়ে ধরতে গেলেও কেউ, এবং তারপর চারপাশ থেকে লাইট, ক্যামেরা, অ্যাকশন, আলো জ্বলে উঠলো, সবাই হাহাহিহি। এই আতঙ্ক নগরীতে বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে এবং গণমাধ্যমে এসেছে খবরটি। এই প্রাঙ্ক নিয়ে কথা বলবো এই দফায় ৭১ চ্যানেলে যারা আছেন সকলকে স্বাগত জানাচ্ছি। আবারও আমাদের সাথে আছেন ইলিয়াস খান, আছেন প্রণব সাহা, এবং আমাদের সাথে যুক্ত হচ্ছেন ইউটিউবার তাওহিদ আফ্রিদি। তাওহিদ আফ্রিদিকে স্বাগত জানাবো। তার আগে তাওহিদ আফ্রিদি, আপনাকে স্বাগত এই আলোচনায় যুক্ত হবার জন্য। প্রণব সাহা, আমরা বিদেশি গণমাধ্যমে এই বিষয়গুলো দেখি, মূলধারার গণমাধ্যমে আমরা দেখি যে এই ধরনের মজা করা হয় এবং মানুষজন প্রথমে বিব্রত হন, পরে তারা এটার অংশ, ফলে এক ধরনের সীমারেখা। এটা সীমারেখাটা কেমন হওয়া উচিত? এটাকে যদি আপনি যদি দেখেন, এটা ফান হিসেবে বলছেন, কিন্তু আপনি দেখেছেন ঢাকা শহরের রাস্তা, আমি জানি না আপনার মুখোমুখি হয়েছেন কিনা, আমরা পান্থপথে অনেক উন্মাদ পাগলের দেখেছি এবং বিশেষ করে তৃতীয় লিঙ্গের মানুষরাও দেখছি অনেক সময় সাপ ছেড়ে দেওয়া, বেদিনীরা এটা করার চেষ্টা করে, এবং এটা কিন্তু আমরা অনেকটা সামাজিকভাবে একজনকে হেয় করা শুধু না, আতঙ্কের ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল। বিশেষ করে বিজয় সরণি এলাকাগুলোতে আমরা দেখেছি পুলিশকে অ্যাকশন নিতে হয়েছে এই ক্ষেত্রে। এটি যদি এখন ফানের নামে এইভাবে আমাদের মধ্যে আসে, সেটা আরেক নতুন অসুস্থতার মধ্যে আমরা প্রবেশ করছি। সেটা তো প্রথমত সেটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না। আরেকটি হলো যে এই ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা উচিত, যে যিনি বা যারা এই আতঙ্কগ্রস্ত অবস্থায় বা এরকম একটি হয়রানির শিকার হবেন, তার সচেতন থাকা উচিত যে এটা একই সঙ্গে সামাজিক মাধ্যমে এবং পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই সতর্ক থাকা উচিত। এরকম ঘটনা ঘটলে জিনিসটা যেন তাৎক্ষণিকভাবে যেন আমিও যেন একটি ফান হিসেবে না দেখে ওখানে না দাঁড়িয়ে থাকি, এটা একটা প্রতিবাদ করা বা এটা একটি উদ্যোগ নেওয়া, একসঙ্গে পুলিশ প্রশাসন বা যারা রাস্তাঘাটে দায়িত্ব পালন করেন তাদেরও কিন্তু এখানে সতর্ক হওয়া উচিত। আমি খুব বেশি না হলেও দুই একটি ঘটনার কথা শুনেছিলাম এবং সেটি প্রথমত প্রাথমিকভাবে মনে হয়েছিল এটা সত্যিকার সত্যি কেউ বা কারা কৌতুক। আমরা কিছুদিন আগে আরেকটি নাচের কথাও কিন্তু জানতাম, যে হঠাৎ করে একটি সবাই মিলে একটা নাচের আয়োজন করা, বিজ্ঞাপনের জন্য বা ফ্লাশ মবের কথা আমরা শুনতাম, কিন্তু সেটি আর খুব বেশি খারাপ দিকে এগোয়নি। কিন্তু এই প্রাণী যদি খারাপ দিকে এগোয়, অবশ্যই খারাপ দিকে এগোচ্ছে বলে আমাদের যতটুকু খবর পাচ্ছি। আমি মনে করি যে এটার ব্যাপারে সবার একটি সচেতনতা, যারা এটি করবে তাদের ব্যাপারে কি ধরনের নিয়ন্ত্রণ করা যেতে পারে? চমৎকার করে বলছেন। আপনি শুরুতে বলছিলেন যে আমি একটি মেয়েকে হঠাৎ করে রাস্তায় দেখে শারীরিক সম্পর্কের প্রস্তাব, এগুলো চরম অসভ্যতা, ইট শুড বি স্টপ। এবং এই আজকে আমি একটি অনলাইনে রিপোর্ট পড়ে আসি, আপনার চোখে পড়েছে কিনা আমি জানি না, এবং ডিটেইল দুইটি মেয়ের ঘটনা বলেছে যে তাদের সামনে সাপ ছেড়ে দেওয়া হয়েছে। এটি তো হতে পারে না। আমি যদি একটু বলি, এটার মধ্যে কিন্তু ফৌজদারি কার্যবিধি সিআরপিসি তে কিন্তু পাবলিক নিউসেন্স অ্যাক্টে কিন্তু এটি কিন্তু মানে শাস্তিযোগ্য অপরাধ। আমাদের কাছে একটা প্র্যাঙ্কের ভিডিও আছে, সেটা দেখে নিয়ে তাওহিদ আফ্রিদি আপনার কাছে ফিরবো। গাড়ি থেকে নামেন। গাড়ি থেকে নামেন, দেখি নামেন। মিটারে যাচ্ছেন? হ্যাঁ মিটারে যাচ্ছেন? না, ওনার সাথে কথা আছে। কেন কথা? বাচ্চা কাচ্চা বেশি তো, আপনি আইন মানবেন না এই জন্য? না, মানা লাগবে, কাছে তো, এতে মানুষের ক্ষতি। আপনি কোথায় যাবেন? কত ভাড়া বলছে? আমি বলছি যে মিটারে চলেন, উনি বলছে 150 টাকা। বলছি মিটারে যাবেন না, বলছি মিটারে যাবো না। 150 ভাড়া? এখান থেকে 150 মিটারে গেলে কত টাকা লাগবে বলেন তো? মিটারে গেলে আপনার ভাড়া, রাস্তা তো ফাঁকা, কত টাকা লাগবে আজকে এখান থেকে? না আমি আচ্ছা কাকা বলছি, আপনি বলেন কত টাকা লাগবে? কত হবে বলেন, আপনি বলেন কত হবে? জমাদারটি বেশি তো। আচ্ছা হবে কত এটা আপনি বলেন? 70-80 টাকা। তাহলে আপনি 150 টাকা নিচ্ছেন, প্রায় 100 টাকা বেশি নিচ্ছেন। তারা যে ভিডিওর জন্য এটি করেছে, যেটি মূলত হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধির মতো আমরা দেখতে পাচ্ছি যে হাতে ওয়াকিটকি। এটা ক্রাইম এবং এটি কিন্তু শাস্তিযোগ্য অপরাধ এবং এটি আইন নিজের হাতে তুলে নেওয়ার মতন অপরাধের সমান কিন্তু এটা হচ্ছে। করতে পারে না এটা একজন।
এটা। তাহিদ আফ্রিদি আছেন আমাদের সাথে। আপনারা যারা ইউটিউব চ্যানেল আছে বাংলাদেশে বেশ জনপ্রিয় আপনারা এক একজন, এবং আপনাদের অনেক ফলোয়ার হাজার হাজার লাখ লাখ, আপনার তো বোধহয় 2 লাখ ছাড়িয়েছে এরই মধ্যে হচ্ছে ফলোয়ারদের সংখ্যা। আপনারা এই ধরনের ভিডিও সম্পর্কে কি করে থাকেন, বা আপনারাও কি এই ধরনের ভিডিওকে সমর্থন করেন না কিনা? না যুক্ত না, আছেন? অবশ্যই না। আমি সবার আগে ধন্যবাদ জানাচ্ছি 71 টিভিকে এবং সবাইকে এখানে। আমি সবার আগে একটা কথা বলতে চাই, আমি 2015-এ প্র্যাঙ্ক করতাম, এবং আমরা যখন প্র্যাঙ্ক করতাম অফকোর্স এখানে একটা ফর্ম সিস্টেম থাকতো যে আমি তার ফুটেজটা ইউজ করব কিনা, বা অন্য কিছু তার অনুমতি ছাড়া যদি আমি কোনো ফুটেজ দিই এটা আসলে একটা ক্রাইমের দিকে চলে যায়। সো আমরা একটা সাইন সিস্টেম নিতাম যে আমি আপনার ফুটেজটা ইউজ করছি বা এরকম কিছু, এরকম একটা প্র্যাঙ্ক। এবং আমরা অবশ্যই থানা প্রশাসন এবং সবাইকে জানিয়ে করি, এটা একটা রুলস অনুযায়ী যাওয়া উচিত। বিকজ অফকোর্স একটা এক্সিডেন্ট থাকে, তখন আমাদের ক্যামেরার পিছনে যারা থাকে, পুলিশ থাকে, সবাই থাকে। বিকজ আমরা যখন একটা মানুষকে নিয়ে ফান করবো তখন এটা নর্মাল টাইপের করবো, আমরা এক্সট্রিম টাইপের এরকম কোনো ফান করবো না যেটাতে আমাদের দেশের ক্ষতি বা আমাদের দেশের কোনো মানুষের কষ্ট হবে, এরকম টাইপ আমরা করবো। আপনার কোনো একটা প্র্যাঙ্কের উদাহরণ যদি আমাদের দেন যেটি আপনি করেছেন। আমি বলতে পারি যে আমি অনেক টাইপেরই প্র্যাঙ্ক করেছি, যেরকম দেশের অনেক মেসেজ দিয়েছি, যেরকম প্র্যাঙ্কের আমরা বিভিন্ন রাস্তায় দেখা যায় যে ইফটিজিং হচ্ছে, বাট আমরা এটা প্রতিবাদ করছি না। সো আমি এরকম একটা প্র্যাঙ্ক করেছিলাম যে এরকম প্রতিবাদ নিয়ে কেন মানুষ প্রতিবাদ করছে। তো এরকম একটা প্র্যাঙ্ক করার পর অনেকেই আমাকে বলছে যে ভাই আমরা মানে রাস্তায় এরকম কিছু দেখলে এখন তারা প্রতিবাদ করা শুরু করে। তো এই জিনিসটা খুব ভালো লাগে যে কিছু প্র্যাঙ্ক থেকে শেখার কিছু আছে। তো আস্তে আস্তে যখন আমরা দেখছি, আমরা নট অনলি মি, আমাদের যারা বড় সিনিয়র প্র্যাঙ্ক যারা ইউটিউব ভিডিও করছে তারাও দেখছে যে প্র্যাঙ্ক জিনিসটা না একটু এক্সট্রিম লেভেলে চলে যাচ্ছে, যে জিনিসটা অনেক বাজে রকমের চলেছে। সো আমরা সবাই এটাকে ক্লোজ করে দিয়েছিলাম। কেন এটা বাজে বা এক্সট্রিম জায়গায় চলে যাচ্ছে? এক্সট্রিম মানুষ আজকাল সাবস্ক্রাইবার এবং পপুলারিটির জন্য যে কোনো কিছু করতে পারে। সো ইটস রিয়েলি ব্যাড থিং যে আমরা এরকম আমাদের ইউটিউবে যারা এখন নতুন যারা ঢুকছে, তো তারা কিছু সাবস্ক্রাইবারের জন্য, কিছু ভিউ এর জন্য তারা যে কোনো কিছু করা শুরু করছে, এবং দায়টা পড়ছে কিন্তু ইউটিউবারদের উপরে। কথাটা আসছে কিন্তু এরকমই যে ইউটিউবাররা করছে, এটা করছে, ওটা করছে। কথাটা জিনিসটা খারাপ লাগে আর কি শুনতে। সো কিছু নতুন ইউটিউবারদের কারণে সব ইউটিউবারদের উপরে কথাটা তুলে মানে চলে আসছে। সো এই জিনিসটা খুব খারাপ লাগছে। আপনি যে ফর্মের কথা বললেন যে একটি ফর্মে হচ্ছে সই নিয়ে তার অনুমোদন, এটি কি ভিডিওটি শুরুর আগে আপনারা অ্যাপ্রোচটি করেন না, নাকি এটা শুরু এটা পর? সে যদি এরকম অনেক প্র্যাঙ্ক আছে যেগুলো আসলে মানুষ যদি কষ্ট পায় যে না আমার ফুটেজটা আপনি ইউজ করতে পারবেন না, বিকজ এটা তার ব্যক্তিগত, এটা ইউটিউব না, এটা ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় একটা রুলস আছে। যদি আপনি কোনো প্র্যাঙ্ক যদি আপনি করতে চান, অফকোর্স আফটার দ্যাট প্র্যাঙ্ক আপনার তার একটা সাইন নিতে হবে যে হ্যাঁ অফকোর্স আপনি এটা আপনি আমার ফুটেজ ইউজ করতে পারেন টিভি বা ইউটিউব বা অন্য যে কোনো জায়গায়। সো এইটা আপনার কাছে আমার থেকে প্রায়র পারমিশন না নেওয়ার আগে তো এটা ভিডিও হয়ে গেছে, অনুমতি না। আমি দাদা যেটা বললেন, আপনার একটি মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার সামনে সাপ ছেড়ে দিল এবং সেটি ভিডিও করলো, এটা তো ক্রিমিনাল অফেন্স। আমি বলছি এটা তো পারে না। বাট আমরা যারা ইউটিউবার আছি, যারা অনেক বছর ধরে করে যাচ্ছি, আমরা কখনো এরকম করব না। যদি আমরা নতুনদেরকে দেখি যে এরকম করতে, আমরা নিজেরাই প্রতিবাদ করছি এটা নিয়ে। এবং অনেক আলোচনা আসছে যে কথা হচ্ছে যে আমাদেরকে দেখে হচ্ছে, তো আমরাও শিখাই যে দেশকে রিপ্রেজেন্ট কিভাবে করে, দেশকে কিভাবে আমরা প্রেজেন্ট করবো। আমাদের কাজ হচ্ছে এটা সবসময়। আমরা তো ইয়াং জেনারেশন দেশের ভলেন্টিয়ার ধরতে গেলে, আমরা সবসময় দেশের জন্য কাজ করবো। ফিরছি আপনার কাছে। আমি তাহিদের কাছে আমার একটি প্রশ্ন রয়েছে। তাহিদ যেটি বলেছেন যে ওনারা ভিডিও করে তারপরে সিগনেচার নেন, এই সুযোগ আছে কিনা আসলে? জি, আমি একটা প্রথম কথা বলবো, যদি তারা এগ্রিমেন্ট করে যে ঠিক আছে আপনি ছাড়তে পারেন বা না, ছাড়া তো পরে ব্যাপার, ছাড়া তো পরে ব্যাপার। বিফোর ভিডিও আপনি তো আমার পারমিশন নিতে হবে। আপনি ভিডিও করে ফেললেন তারপরে যে ছাড়বেন কিনা, আমি তো ভিডিও যখন করবেন না জানি তখন তো আমি বিব্রত হব। কিন্তু প্রণব সাহেব, মানে পৃথিবীর যদি আমরা ইউরোপ আমেরিকা যেগুলোকে আমরা সভ্য দেশের কাতারে দাঁড় করাই এবং সেটিকে একটা স্ট্যান্ডার্ড ধরার চেষ্টা করি, সেখানে যে সকল প্র্যাঙ্ক ভিডিও হয় সেটির বিহাইন্ড দ্য সিনেও কিন্তু পরে অনুমতি নেওয়া হয়। কারণ এটার যে ডিজাইন, যে স্ট্রাকচার, তাতে হচ্ছে আগে অনুমতি নিলে পরে অভিনয়টা হবে না। অভিনয় হবে, সেটা অভিনয় হবে, সেটা সত্যিকারের যে কৌতুক সেটি হবে না, কিন্তু সেটির মাত্রা, কিন্তু সবকিছু সেই মাত্রা জ্ঞান যে নাই আমাদের, সেই জন্য কিন্তু এই অপবার হচ্ছে। ফলে আমি সবকিছু অনুকরণ করব সেটুকুই যতটুকু আমার সমাজ বাস্তবতায় এলাও করবে। ওদের কালচার লেভেল আর আমাদের কালচার লেভেল এক না, যদি এলাও করবে না। শুনেন, একটি ব্রিটিশ মেয়েকে বা একটি ফ্রেঞ্চ মেয়েকে আপনি যদি বলেন ইউ আর লুকিং প্রিটি, আই ওয়ান্ট টু প্রপোজ ইউ, শি উইল বি হ্যাপি অর হি উইল বি মানে ডিনাই মি।
বা আমি যদি আপনাকে যদি কেউ জিজ্ঞেস করে ঢাকা শহরের রাস্তার যে রূপা আপনাকে আমার অনেক পছন্দ, আমি আপনাকে ভালোবাসি, আপনাকে প্রেম করতে চাই, এটা মানে না করলে অ্যাসিড ছুঁড়ে মারতে পারে, সেই মেয়েটি না করলে অ্যাসিড ছুঁড়ে মারতে পারে। একদমই স্বাভাবিক। আমি সেটাই অনুসরণ করব যেটা আমার সমাজ বাস্তবতায় অনুমোদন করে। কোনো ব্রিটিশ মেয়েকে কেউ আই লাভ ইউ বলে সে এটাকে বিব্রত হবে না, কিন্তু আমার বাংলাদেশে আমার একজন তরুণীকে, আমার একজন বোনকে, আমার বান্ধবীকে, আমার ভাগ্নিকে, যদি আমার মেয়েকে যদি কেউ হঠাৎ করে রাস্তায় বলে যে আই লাভ ইউ, সে বিব্রত হবে। একজনকে বিব্রত করা যাবে না, আতঙ্কিত করা যাবে না, সেটা আমার সমাজ বাস্তবতায় অ্যালাউ করে না। নিশ্চয়ই এখন আমার গত 20 বছরের তুলনায় আমার আরেকটি মেয়ে বা একটি ছেলে, আমরা অনেক কিছু এখন সহজভাবে নিতে পারি, যেটা আমার মা বা আমার বাবা বা আমার বড় ভাই নিত না, কিন্তু আমি সহজভাবে নেই। এখন দেখেন আমরা ফেসবুকে আই লাভ ইউ লিখে দেই, তাহলে কেউ কিছু মনে করে না। আমি আপনাকে যদি বলি যে ইউ আর লুকিং প্রিটি, এটা আমরা অনেকেই এটাকে একসেপ্ট করি, অনেকে করি না। তা যারা একসেপ্ট করতে যখন সক্ষম হবে আমার সমাজ, তখন এটাতে যেতে হবে। যে আপনি বলছিলেন তাওহীদ যে অনেকেই হচ্ছে নিজেদের লাইক ফলোয়ার বাড়ানোর জন্য এইরকম বলগাহীন আচরণ করছে। আমরা প্রায় শুনে থাকি যে ইউটিউব থেকে ইউটিউবাররা অনেক টাকা পয়সা রোজগার করেন। এটা কি টাকা পয়সা রোজগারের সাথে সম্পর্কিত বিষয় নাকি নিছক জনপ্রিয়তা? পপুলারিটি এবং টাকা পয়সা দুটো একসাথেই হচ্ছে। যখন আপনি একটা ভালগার টাইটেল দিয়ে রাখবেন, আর এরকম যদি ভিডিও আরো ছাড়া হয়, আল্লাহ না করুক, অফকোর্স, তো এটা এখান থেকে টাকা পয়সার ইনকাম হচ্ছে, প্লাস আপনার এই ভিউ বাড়তেছে। সো ভিউ যত বাড়বে টাকা তত ইনকাম আপনার আসবে। সো এই কারণে এগুলা এত আলটিমেটলি টাকাটাই ব্যাপার। কারণ ইউটিউবের থেকে টাকা আয় করার একটা বড় বিষয় হলো যে আপনার হিট কত, আপনার ভিউয়ার কত। নিশ্চয়ই তাই একমত যে ভিউয়ার কত, হিট কত, তখন আপনার একটি পর্যায় পর্যন্ত হিট বা ভিউয়ার না হওয়া পর্যন্ত আপনার ইউটিউব টাকা দেওয়া শুরু করবে না। ফলে আমি এমন কিছু করার চেষ্টা করি যে প্রথমে আমি ওটাতে রিস্ক করতে চাই যে এই পরিমাণ হিট হলে বা ভিউয়ার হলে আমি টাকা ইনকাম করতে শুরু করি। ফলে ওটার জন্য আমি যা ইচ্ছা তা করতে পারি বা করছি, এখন করছে, সেটা তো আর অ্যাকসেপ্টেবল হতে পারে। আমাদের সোসাইটিতে ভালো কিছু শুরু হলে সেটি কিন্তু ভালো থাকে না। একটু আগে যেটি আমরা দেখলাম যে একটি সিএনজি দাঁড় করিয়ে সেটা হাইজ্যাকও করতে পারতো, এবং পরে কিন্তু অন্যরা এই সুযোগ নেবে যে যেভাবে দাঁড় করেছে হাতে একটা নকল ওয়াকি টকি, এটা পারে না সে, আমার যেটা ধারণা। অন্যরা তো পরে অন্য সুযোগ নেবে। চ্যানেল নিয়ন্ত্রণ, মানে আমরা সকল নিয়ন্ত্রণের বিপক্ষে কথা বলি, আমরা মত প্রকাশের স্বাধীনতা, চূড়ান্ত স্বাধীনতা চাই। সেই জায়গায় আমরা আসলে কিভাবে এটিকে নিয়ন্ত্রণ করতে পারি? আমাদের যারা তরুণ তরুণী, এটি দেশকে যেটি প্রতিনিধিত্ব করার একটি মাধ্যম। বাংলাদেশকে অনেক ইউটিউবাররা হচ্ছে বাংলাদেশের অনেক পর্যটন স্থান পরিচয় ঘটায়, বাংলাদেশের অনেক শুভ জিনিসের সাথে তারা পরিচয় ঘটায়। ফলে এই জায়গাটি কিভাবে আসলে বন্ধ করা যায়? তৌহিদ আফ্রিদি চমৎকার করে বলেছে, আসলে এসব বিষয়ে যাতে আমাদের যে সংস্কৃতি সেগুলোর সাথে মিল রেখে, যেমন প্রণবদা খুব চমৎকার করে বলেছেন, আমি হঠাৎ করে একটি মেয়েকে প্রপোজ করলাম, তাকে আপনি যেগুলো বলেছেন এগুলো আমাদের সোসাইটি পারমিট করে না। আমাদের সোসাইটির সাথে মিল রেখে যেগুলো মানুষ গ্রহণ করে, যেমন আরেকটি কথা সে বলেছে, আমি তো মাঝে মাঝে রাতে যদি ইউটিউবে ঢুকি দেখি যে খুব কি বলা যায়, খুব আকর্ষণীয় বা ইয়াংরা যাতে আকৃষ্ট হয় এই ধরনের লাইন লিখে, ভালগার জিনিস লিখে ইউটিউবে ছেড়ে দিচ্ছে, এগুলো তো আমাদের সংস্কৃতির সঙ্গে যায় না। তো তৌহিদ আফ্রিদির মতো ইয়াং যারা এগুলো করছে, আমি আশা করবো আমাদের সংস্কৃতি, আমাদের যে ওরিয়েন্টাল কালচার, সেগুলোর সাথে মিল রেখে যাতে ভালোভাবে এইসব বিষয় করা যায়। কিন্তু আরেকটি জিনিস মাথায় রাখতে, আমাদের এখানে সব জিনিস কিন্তু ভালোভাবে শুরু হয়, পরে কিন্তু নেগেটিভ ব্যবহার হয়। সেটি যেন আপনি যেটা বললেন যে নীতিমালা, আমরা নিয়ন্ত্রণ চাই না, কিন্তু নীতিমালা তো থাকতে হবে। এমনকি আমরা যে সমস্ত আমাদের টেলিভিশন লাইসেন্স দেওয়ার সময় অনেক বিধিমালা নীতিমালা দেয় না, শর্ত দেয় না, তা তো আমরা মেনেই করি, কিন্তু সেটা তো নিয়ন্ত্রণ না। অবশ্যই ইউটিউবের ক্ষেত্রেও আমার সৃজনশীল তরুণরা, আমার উদ্ভাবনী শক্তির তরুণরা, আমার পরবর্তী প্রজন্ম যে নতুনভাবে বিশ্বকে দেখতে চায়, তা আমি চাই, তার প্রচার চাই, তার সৃজনশীল প্রকাশ চাই, কিন্তু সেটি কোনোভাবেই আমার আইন শৃঙ্খলা, আমার সামাজিক বাস্তবতা এবং আমার মানসিক গঠন, মানসিক স্বাস্থ্যের বিপরীতে হতে পারে না। কি ধরনের নীতিমালা হতে পারে, কোনো ধারণা আছে? অবশ্যই এটা একটা আইন বা নীতিমালার দিকে আসা উচিত, বিকজ আমাদের ইউটিউব থেকে কিন্তু একটা, এখন কিন্তু ইউটিউব নট অনলি আমরা ইয়াং জেনারেশন, এখানে ফ্যামিলিরা সবাই দেখছে। সো আমাদের ওইভাবে ঠিক করা উচিত যে আমাদের কি দেওয়া উচিত। অফকোর্স আমাদের একটা ভিডিও বের করার আগে আমাদের প্যারেন্টসকে দেখানো উচিত, যেটা আমি করছি।
অবশ্যই আমার বাবা মার পারমিশন ছাড়া আমি ইউটিউবিং করবো না, এবং আমি যদি ইউটিউবিং যদি বাজে কিছুই করতাম আমার এত সাবস্ক্রাইবার কখনো হতো না। সো অফকোর্স আমি দেশকে সবসময় আমরা চিন্তা করবো যে আমরা তো দেশের ভলেন্টিয়ার, আমরা তো দেশের ইউথ, সো আমরা নেক্সট কিছু একটা করবো। সো আমাদের টার্গেট থাকবে সবসময়, টার্গেট থাকবে যে আমরা দেশকে সবসময় রিপ্রেজেন্ট করবো। সো অফকোর্স আমাদের নীতিমালা থাকা উচিত যে আমরা কি বলবো কি বলবো না, বিকজ একটা 11 বছরের বাচ্চা যখন আমাদেরকে দেখবে তো তখন চিন্তা করবে যে এই কথাটা আমি বলে ফেলছে, আফ্রিদি এই কথা বলছে, এর মানে আমিও বলতে পারবো। তার মানে যে কোনো বয়সের যে কেউ ইউটিউব চ্যানেল খুলতে পারে, বিষয়টি এরকম? এনিওয়ান। সো আমি এটাই না, বুঝাতে এখন চাচ্ছি। এটা কোনো নীতিমালা আইন নাই। নীতিমালা আইন। হ্যাঁ, ধন্যবাদ নিচ্ছে তাহিদ অনেকে। আফ্রিদি আমাদের সাথে যুক্ত হবার সেই জন্য। সুযোগ নিচ্ছে অনেকে। বিরতির পর ফিরছি, থাকুন 71 জানুয়ারি।